বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসবেই, 200% গ্যারান্টি দিচ্ছি। আজকে যা শিখবো এখান থেকে এসএলএসটিতে আমাদের প্রশ্ন থাকতেই হবে, অভিজ্ঞতা তাই বলছে প্রিভিয়াস ইয়ারে। আদর্শ বিচ্যুতি বা সম্মুখচ্যুতি যাকে বলে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সংক্ষেপে এসডি, খুব ইম্পর্টেন্ট। শর্টে যখন বলবো তখন তো আমি শর্ট পদ্ধতি শেখাবোই, এখানেও বলবো। ব্রড পদ্ধতি সব জেনে রাখতে হবে, নাহলে আমরা সূত্রগুলোকে ডিকোড করতে পারবো না। মান দিয়ে বলবে এসডি নির্ণয় করো। সেক্ষেত্রে আমি যদি পদ্ধতি না জানি, সূত্রটি না জানি, হবে না। এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনটা, সম্মুখচ্যুতির সম্যক ধারণাটা লাভ করার চেষ্টা করব। দেখি কতটা আমরা আজকে আয়ত্ত করতে পারি। যে বিষমতার যে পরিমাপগুলো আমরা এর আগে 4টে পরিমাপ দেখেছি, রেঞ্জ বা প্রসার দেখেছি, চতুর্থাংশ বিচ্যুতি দেখেছি, গড় চ্যুতি দেখেছি, ভ্যারিয়েন্স দেখেছি, বাদ আছে সম্মুখচ্যুতি। বিষমতার যে কটি 5টি পরিমাপ বলেছি, তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হচ্ছে সম্মুখচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসডি। ঠিক আছে, যদি বলে বিষমতার সবচেয়ে নির্ভরযোগ্য কোনটি, অবশ্যই এই আদর্শ বিচ্যুতি বা সম্মুখচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য। যেমন কেন্দ্রীয় প্রবণতার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য বলেছিলাম মিন বা গড়। এবার সম্মুখচ্যুতি কাকে বলে? যে কতগুলি একটি রাশিমালার যে স্কোর গুলো থাকে তাদের গড় নির্ণয় করা হয়। গড় নির্ণয় করে সেই গড়ের সাথে প্রত্যেকটা রাশির বিচ্যুতি নির্ণয় করা হয়, অর্থাৎ বিয়োগফল। গড় থেকে প্রত্যেকটা রাশির বিচ্যুতি নিয়োগ করে তার বর্গ করা হয়। সেই গড়ের বর্গ করে সে বর্গ থেকে বিচ্যুতি নির্ণয় করা হয়। এবার তারপরে যে মানটা বের হয় তার সামেশন, অর্থাৎ তার সমষ্টি করে তার আবার বর্গমূল করা হয় দুবার করে। যে মানটা আসে সেটাকেই সম্মুখচ্যুতি, অর্থাৎ 3বার 4বার ফিল্টার হয়। যত ফিল্টার হবে তত সেটা পিউরিফাইড হবে। একটা হিসেব আমি করে দিয়েছি, সেটা যতটা আমার পরে তুমি আবার চেক করলে, আরেকজন চেক করলো, আরেকজন চেক করলো, 4বার যখন হিসাবটা চেক করলো, হ্যাঁ এটাই উত্তর, তখন কিন্তু আর সেটার প্রতি অবিশ্বাস থাকার কথা নয়। সম্মুখচ্যুতি হচ্ছে তাই প্রত্যেকটা স্কোরের বর্গমূল দুবার করে করে তাকে পিউরিফাইড করা হয়, ফলে এটা অনেক বেশি নির্ভরযোগ্য। উদাহরণ দিচ্ছে আগে একটা ছোট্ট করে, পরে সূত্র অনুযায়ী, এটা কোনো সূত্র ছাড়া আমরা করব। ঠিক আছে, ধরো এরকম কতগুলো সংখ্যা আছে, 6, 8, 10, 12, অল্প কটা সংখ্যা লিখছি, 6, 8, 10, আমি নিজের থেকে মোটামুটি 10, 12, 14, এই ধরো কতগুলো সংখ্যা আছে। তাহলে এখানে কটা সংখ্যা আছে, n কটা আছে, 5টা সংখ্যা আছে, আমরা জানি তাই তো, 5টা সংখ্যা আছে। এবার এটার সম্মুখচ্যুতি খুব ইজিলি বের করা যায়, কিভাবে সেটা দেখব। দেখো তাহলে সংখ্যা যোগ করলে কত, 14, 10, 24, 12, 36, আর 40, 50 হচ্ছে, তাই তো। তাহলে এটা তোমার স্কোর হচ্ছে 50, তাহলে এর গড় কত হবে? এটাকে আমরা সূত্রে অনুযায়ী যাব। তাহলে 50 কে n কত, 5টা সংখ্যা, গড় হচ্ছে 10। সহজভাবে যদি বুঝি তবে জটিল ভাবে বোঝা সম্ভব। তাহলে এর গড়, এই সংখ্যাগুলোর গড় কত, 5টাকে যোগ করে হচ্ছে 50, 5টা সংখ্যা দিয়ে ভাগ করে এর গড় কত হয়েছে, 10, তাই তো। এবার দেখো এর আমি চ্যুতি বের করব, মানে ফল্ট কি আছে আমি বের করব। তোমার যে চ্যুতি বের করার নিয়ম হচ্ছে x - n, আগেও আমরা দেখেছি x - n। এখানে x মানে হচ্ছে এক একটা রাশি বা এক একটা স্কোরকে বলা হচ্ছে স্কোর x, আর m হচ্ছে গড়। তাহলে এটার x কত, 6 মাইনাস গড় কত, 10, চ্যুতি কত হবে, -4। বড় সংখ্যার পেছনে 4 আছে, তারপরটা কত আছে, 8, 8 বিয়োগ 10 সমান -2, আর 10 বিয়োগ 10 ইকুয়ালস টু কত হয়, 10 বিয়োগ 10 করলে 0। তারপরে কি আছে, 12, 12 বিয়োগ 10 করলে কত হয়, 2, 14 বিয়োগ 10 করলে কত হয়, 4। এটা কিন্তু আর মাইনাস আসেনি, কারণ যেহেতু এই সংখ্যাটা বড় আসছে, তাই তো হলো। তাহলে চ্যুতি বের করলাম, মানে আমি সংখ্যাটা বোঝানোর জন্য, সংখ্যা দেওয়া ছিল তাদের আমি গড় বের করে কি করলাম, চ্যুতিগুলোকে বের করলাম। এবার যেটা করবো আর কিছুই নয়, এই এখানে আমি আগে বলেছি সূত্র অনুযায়ী কিছু করছি না, সহজভাবে চ্যুতির স্কয়ার মানে বর্গ করছি। দেখো 4-এর বর্গ করলে কত হয়, 4 × 16, আর কিন্তু মাইনাস থাকছে না, কারণ -4 কে -4 দিয়ে গুণ করলে 4 × 16, মাইনাসে মাইনাসে প্লাস হয়। বর্গ করলে কোনো চিহ্ন কখনোই মাইনাস আসে না, এটা কিন্তু মাথায় রাখবো, আমরা জানি, তোমরা জানো এগুলো, তবু একবার মনে করিয়ে দিলাম। তাহলে 2 × 4, 0 0, 2 × 4, 4 × 16, বুঝতে পারছি, এই আসলো তো। এবার এর গড় করবে, চ্যুতিগুলোর গড় করলে সেটাই আমার বেরিয়ে আসবে, তোমার যে তার বর্গ করলেই বেরিয়ে আসবে আমার
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে 16 4 20, 24 আর 16 40, তাই তো? তাহলে এর সামেশন করলে, এর যোগফল করলে কত আসলো? 40। তাহলে এর গড় করে গড়ের বর্গ করতে হবে, সংজ্ঞাতে আমি বলেছি। তাহলে এর গড় কত হয়? 40, এন কত? 5, তাহলে এর গড় কত হচ্ছে? 5 8 40, 8। তাহলে এর চ্যুতি বেরোবে রুট আর 8 করতে হবে। 8 এর রুট যদি আমরা করি, বর্গমূল কত হয়? 3 এর একটু কম আসে, 2.83। বর্গমূলটা তোমরা ক্যালকুলেটরে বা নিজেও করতে পারো, এটা এমন কিছু বিষয় নেই। অর্থাৎ এই যে কতগুলো রাশি আমরা পেয়েছিলাম, স্কোর পেয়েছিলাম, এই স্কোর গুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 2.83। অর্থাৎ এর বিচ্যুতি ঘটেছে 2.83 করে। কি করে? আমি কিন্তু সূত্র ছাড়া বের করলাম, সংজ্ঞাটাকে ডিকোড করে, যে প্রতিটা স্কোরের গড় করতে হচ্ছে, গড়ের সাথে প্রত্যেকটা স্কোরের চ্যুতি নির্ণয় করে তার বর্গ করতে হবে, সে বর্গের সমষ্টির গড় নির্ণয় করে তার বর্গ করলে যেটা বেরোবে তাই হচ্ছে আমার সম্যক চ্যুতি। তাহলে এই স্কোর গুলো নিলাম, স্কোর গুলোর গড় বের করলাম, তার প্রত্যেকটা রাশির সাথে চ্যুতি বা ফল্ট অর্থাৎ গড়ের সাথে তফাৎ কত, সবগুলোর সাথে 10 বিয়োগ করে করে দেখেছি, এই এসছে, তার বর্গ করেছি, চ্যুতি স্কয়ার, তাই তো? স্কয়ার করলে সেইগুলোর সমষ্টি কত? 40। তাকে তার আবার গড়, অর্থাৎ তাহলে 5টা রাশি, 5 দিয়ে আবার ভাগ করলাম 8, 8 এর যদি আমরা রুট করি আসে 2.83। এটাই হচ্ছে আদর্শ চ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন। এইবার আমরা সূত্র দেখে স্ট্যান্ডার্ড ডিভিশনে যাব। তার আগে একটা কথা আগে আমার বলার আছে, যে এখানে কিন্তু অনেকগুলো বিষয় আসবে। কিরকম? 2-3টে পদ্ধতি আছে। এবার তোমরা বলবে স্যার এত সূত্র মনে রাখবো কি করে? দেখো, মনে রাখতে হবে, আমি কিছু কৌশল পরে বলে দেব, আগে আমরা শিখবো। আমি বারবার বলেছি, বেস না শিখলে আমাদের পরীক্ষাটা হবে প্রত্যাভিজ্ঞান, দেখে চিনতে পারা। অর্থাৎ আগে আমি এর সম্বন্ধে যতটা পারি মানে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। প্রথমত আসবে তোমার অবিন্যস্ত রাশি। সবকিছু কিন্তু আমরা নির্ণয় করার সময় দেখেছি, বিন্যস্ত রাশির ক্ষেত্রে এক ধরনের আসবে, আর অবিন্যস্ত রাশির ক্ষেত্রে আর এক ধরনের নিয়ম আসবে। অবিন্যস্ত স্কোর বা রাশির ক্ষেত্রে আমাদের আগে স্ট্যান্ডার্ড ডিভিশনটা নির্বাচন করব, নির্ণয় করে দেখাবো। আমি কয়েকটি স্কোর লিখে নিয়ে স্টেপ বাই স্টেপ আসছি। দেখো, অবিন্যস্ত স্কোর, এই যে ধরো 10টি স্কোর দেওয়া আছে, এটা অবিন্যস্ত, কোনোভাবে বিন্যস্ত করা নেই, সাজানো নেই, এলোমেলো আছে, এটাকে অবিন্যস্ত স্কোর বলে আমি স্ট্যাটিস্টিক শুরু করেছি এটা দিয়ে। এবার আমাকে কি করতে হবে? প্রথমে দেখো, আমি একটু সাজিয়ে নিয়েছি স্কোর গুলোকে, অবিন্যস্তই রেখেছি কিন্তু একটু পরপর যেভাবে আছে। একটা সংখ্যা যতবার আছে কিন্তু ততবারই, 10 দুবার আছে, 11 দুবার আছে, এটা কিন্তু ট্যালি করবো না, জাস্ট লিখে নিয়েছি স্কোর গুলোকে পরপর। এবার যেটা মনে রাখতে হবে, অবিন্যস্ত স্কোরের সম্যক চ্যুতি বা আদর্শ বিচ্যুতি বা এসডি নির্ণয় করার সূত্রটি হচ্ছে রুট ওভার সামেশন এক্স স্কয়ার বার এন। আর এখানে দেখো একটা হেলে যাওয়া ডব্লিউ কে বলেছি সামেশন, আর একটা উল্টে যাওয়া 6 9 এরকম একটা চিহ্ন, এইটাকে বলা হয় সিগমা। আমি মিন করানোর সময় বলেছিলাম, তোমরা অনেকে এই সামেশন এইটাকে সিগমা বলতে, এটা সিগমা নয়, এটা অনেকেই বলে, সম্পূর্ণ ভুল। এই চিহ্নটা যেটা এখানে দিয়েছি এইটাকে বলা হয় সিগমা। সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট সামেশন এক্স স্কয়ার বাই এন। সামেশন এক্স স্কয়ার বাই এন এর মানটা পেলে আমি কিন্তু এর উত্তরটা পেয়ে যাবো। এবার দেখো, প্রথমে আমি একটা মান পেয়ে গেছি, তাহলে এন মানে হচ্ছে টোটাল নাম্বার বলা হয় স্কোর গুলোর যোগফলকে ক্ষেত্রে, অবিন্যস্ত রাশির ক্ষেত্রে, আর বিন্যস্ত রাশির ক্ষেত্রে পরিসংখ্যার যোগফলকে এম বলে, আমি বলেছি এইগুলো আগে। তাহলে আমি দেখি এখানে কয়টা সংখ্যা আছে, সেটাই আমার এন হবে। এন কটা আছে সংখ্যা দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10। এন ইকুয়ালস টু হচ্ছে 10, তাই তো? এন ইকুয়ালস টু কত আছে তাহলে আমার? 10। তাহলে এইখানে আমি এই রুট ওভার, এই যে যে এর পরের লাইনটা আমি এটা করতে পারি, এই ভদ্রলোক নেই, এ থাক, এই কোশ্চেন মার্ক রইলো। এন তো 10 আমার প্রশ্নে দেওয়া আছে, যেটুকু পারি সেটুকু তো লিখি। এইবার সামেশন এক্স স্কয়ার আমাকে বের করতে হবে। এটা বের করতে গেলে আমাকে প্রথম যেটা করতে হবে, আমি এনটা তো প্রশ্নের থেকে পেয়ে গেছি 10, এবার টোটাল স্কোর গুলোর গড় বের করতে হবে, মিন বের করতে হবে। মিন বের করতে গেলে যেটা করতে হবে, এখানে কিন্তু কোনো সূত্র দরকার নেই, এখানে মিনের সূত্রটা কি আছে, এক্ষেত্রে মিনের সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন, কিচ্ছু না মিনের সূত্র। তাহলে এন হচ্ছে 10, তো আমার দেওয়া আছে সামেশন এক্স, এই এক্স গুলোর যোগফল। নরমাল রামশ্যাম যদু মধু এতগুলো করে ফুল পেরেছে, তারা গড়ে কটা করে ফুল পেরেছে সেই গড়, ক্লাস 3 4 এর গড়, অর্থাৎ সবকটা সংখ্যা যোগ করব,
মোট সংখ্যা 10 আছে তাই দিয়ে ভাগ করবো। এবার দেখো তো এগুলোকে যোগ করে কত আসছে। মোটামুটি 7 8 7 15 16 4 20 20 27 33 3 হাতে থাকছে 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 3 এই যে 133। তাহলে সামেশন এক্স ইকুয়াল টু দেখো যোগ করে হচ্ছে কত 133। তোমরাও করে দেখবে। আমার কিন্তু যোগ বিয়োগ কোথাও আগের দিনও কোনো একটি বোন আমার কোথাও একটা ভুল ধরে দিয়েছি, খুব খুশি হয়েছি আমি। ভুল মানুষ মাত্রই আমি বারবার বলছি, তোমরা এইগুলো একটু ভেরিফাই করে নেবে। আর আমার যেখানে ভুল হবে শুধু এই অঙ্ক বলে কথা নয়, আমি প্রচুর ভুল মানুষ মাত্রই ভুল হয়, আমি ভুল হলে তোমরা ধরিয়ে দেবে। তাহলে 133 হলো, তাহলে গড় বেরিয়ে গেল আমার। তাহলে 133/10, তাহলে গড় কত হবে 133/10, এটা করলে 13.3 ভাগ করলে তাই হবে। তো এইটা নিশ্চয়ই আমাদের করে দেখানোর ব্যাপার নেই, ভাগফল দাঁড়াবে 13.3। তাহলে আমি কি পেয়ে পেলাম, গড় হচ্ছে 13.3। আমার সূত্রটায় চলে যাও, মানে সংজ্ঞাটায় চলে যাও। কি করতে হবে বলেছিলাম, স্কোর গুলোর গড়ের থেকে প্রত্যেকটা স্কোরের চ্যুতি বের করতে হবে। অর্থাৎ এখানে এবার আমি যেটা বের করব x1 বের করব। এইটার সূত্র হচ্ছে x - m। এইবার তোমাদের মনে হচ্ছে স্যার কি ব্যাপার, সকাল সকাল এই দুপুর কি শুরু করছেন আপনি, উল্টো পাল্টা এক্স এর মান বের করব, এক্স থেকে এম কে বিয়োগ করব। আপনি কি মাথা খারাপ করার জন্য এসেছেন না নিজে মাথা খারাপ হয়ে আমাদেরকে বোঝাতে এসেছেন? অনেকের মধ্যে দু একজনের মধ্যে হয়তো এই প্রশ্ন জাগবে যারা একটু ডিটাচ হয়ে গেছে স্ট্যাটিস্টিক্স, আর যারা নিয়মিত করছো প্র্যাকটিস তাদের অসুবিধা হবে না, হয়তো আমি বলবো সেটা। এই এক্স আর এই এক্স ভদ্রলোক আলাদা, এই জন্য এটা একটা সিগন্যাল দেওয়া হয়েছে, x1 বলা হয়েছে। এই এক্সটা মানে হচ্ছে চ্যুতির মানকে বলা হচ্ছে এক্স, আর এই এক্স ভদ্রলোক হচ্ছে প্রত্যেকটা স্কোর এক একটা এক্স। এই যে সামেশন এক্স বের করেছি, তাহলে প্রত্যেকটা স্কোর হচ্ছে আমার এক একটা এক্স, এই এক্সটা। আর চ্যুতি বের করতে হবে কি করে, প্রত্যেকটা স্কোর থেকে তার এম কে বিয়োগ করতে হবে। এম মানে কি, এম মানে গড়, এই যে 13.3। তাহলে আমি এই 14 থেকে প্রথমে 13.3 কে বিয়োগ করব। তাহলে দেখো তো কত হয়, আমি এটা করে দেখাই। 14 থেকে কাকে বিয়োগ করব, 13.3 কে। 14 বড়ের জন্য উপরে দিলাম, তাহলে 3 আছে 10 হবে 7 হলে হাতে থাকছে 1, আর এদিকে কিছুই নেই, এটা প্লাস মাইনাস দিতে হবে, 0.7 প্লাস চিহ্নই হবে। 14 যেহেতু বড়, এটার সাথে প্লাস ছিল মানে, তাহলে এটা কত দাঁড়ালো, এটা 0.7 দাঁড়ালো। বুঝতে পারছি হিসেবটা, 0.7 বা 0.70 লিখলেও পারি, না লিখলেও পারি। তাহলে 0.7 দাঁড়ালো প্রথমটার চ্যুতি। তাহলে তারপরেরটার কি দাঁড়াবে, এইভাবে করে প্রত্যেকটার চ্যুতি আমরা এখানে বের করব। মাইনাস এটা দেখো 13 থেকে 10 গেলে 13.3.3। এবার দেখো প্রত্যেকটার মান আমি বের করেছি। এবার বলতে পারো দুটো কালার ইচ্ছে করে ইউজ করেছি, যে কটা প্লাসে মান আসছে সে কটা দেখো আমি রেড কালার ইউজ করেছি, আর যে কটা মাইনাসে মান এসছে সে কটাকে ব্ল্যাক ইউজ করেছি বোঝার সুবিধার্থে। আর এখানে একটা টেকনিক বলে দিই, গড়ের থেকে যে স্কোর গুলো ছোট তাদের মান সবসময় মাইনাসে আসবে। দেখো 3.3 এসছে, গড়ের থেকে ছোট গড় এসছে 13.3, এটা 10 আছে। গড়ের থেকে ছোট গুলো সবসময় মাইনাসে আসবে, আর যারা গড়ের থেকে বেশি আছে 13.3 এর থেকে যে কটা বেশি দেখো লাল হয়েছে সেই কটা, অর্থাৎ প্লাস হয়েছে 14 17 16 14। বুঝতে পেরেছো, যেগুলো গড়ের থেকে ছোট হবে তাদের মান সবসময় মাইনাসে আসবে, আর যেটা গড়ের থেকে বড় সেগুলো অবশ্যই প্লাসে আসবে, যেহেতু গড় বিয়োগ হচ্ছে স্কোর থেকে। এবারে তাহলে কি বলেছে, চ্যুতি বের করা হলো, তারপরের কাজ কি, তারপরে চ্যুতির বর্গমূল করা। অর্থাৎ এই যে x1 বেরিয়েছে আমাদের, এই x1 x এর ভদ্রলোকের এবার কি করব, স্কয়ার বের করব। আমার এখানে তো x এর স্কয়ারই চেয়েছি, তার সামেশন। তাহলে এবার আমি x এর স্কয়ারটা কিভাবে বের করব, তাহলে 0.7 কে 0.7 দিয়ে গুণ, স্কয়ার মানে কি যা আছে তাকে তাই দিয়ে গুণ, 7 7টা পয়েন্ট, এই তো আসছে 0.49 বা 0.49। একটা জিনিস এবার মাথায় রাখবে, আগেও বললাম যখন বর্গ করব তখন কিন্তু আর কোনো মাইনাস মান থাকবে না, কারণ এই যে 3.3 কে মাইনাস 3.3 দিয়ে গুণ করব, প্রথমেই তো গুণের সূত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ বর্গমূল কখনো মাইনাসে আসবে না। আমরা এবার প্রত্যেকটা গুণ করে করে এই স্কোর গুলো বক্সে বসিয়ে নিচ্ছি। ওকে, দেখো কিছুই না, প্রত্যেককে মানকে তত দিয়ে গুণ, 0.7 কে 0.7 দিয়ে গুণ করেছি, 3.3 কে 3.3 দিয়ে গুণ করেছি, যা আছে তাকে বর্গ মানে তত দিয়ে গুণ করতে, বর্গমূল করতে হলে এই যে এইটা আসলো। আমার এখানে লাগবে কি, এক্স স্কয়ার বেরিয়ে গেছে, সামেশন এক্স স্কয়ার। আমি প্রথমে মিন থেকে বলে এসেছি, এই সামেশন কথার অর্থ কি,
সমষ্টি বা যোগফল। সামেশন এক্স মানে এক্স এর যোগফল, সামেশন পি মানে পি এর যোগফল, সামেশন এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার গুলোর যোগফল। তাহলে কতগুলো এক্স স্কোয়ার আমি পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10টা। এই 10টা এক্স স্কোয়ারের যোগফলই হচ্ছে সামেশন এক্স স্কোয়ার। এইবার আমি তাহলে এটা সামেশন এক্স স্কোয়ার এইটা যোগ করব, যোগ করে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমার তোমার যে এটার সমষ্টি। এটা এবার আমি তাহলে যোগ করে দেখছি কত আসছে। তাহলে যোগ করলাম, যোগ করে এটা আসলো। তোমরা অবশ্যই ক্রস চেক করে নেবে, বারবার আমি এই কথাটা বলছি। 68.10। তাহলে সামেশন এক্স স্কয়ারের মান পেয়ে গেছি। তাহলে এই যে ভদ্রলোক এখানে আমি জিজ্ঞাসা কোশ্চেন মার্ক ছিল, এ হরাও এর জায়গায় কোন ভদ্রলোক আসবে? 68.10 রুট 68.10। তাহলে 10 দিয়ে এটা ভাগ করলে কি দাঁড়ায়? আমি এই পাশে লিখি, নিচু হয়ে যাবে বেশি। রুট কি আসবে? এটাকে যদি আমি ভাগ করি কি আসবে? 6. এক ঘর সরে আসবে দশমিকটা, 6.81। তাহলে রুট 6.81 আমার মান আসলো। এইটাকে এবার বর্গ করলে যেটা আসে 2.61 আসবে তোমার। এটাকে এবার বর্গমূলটা কিভাবে করবে সেটা তো আমি এখানে আর ডিটেলসে বলতে গেলে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। এটা তোমরা নিশ্চয়ই পারবে। আর আমাদের তো একটা চার্টও দেয়া থাকে সাধারণত। তাহলে 2.61 হচ্ছে আমার এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই যে স্কোর গুচ্ছ বেরোলো, এই স্কোর গুচ্ছের সম্মুখচ্যুতি বা আদর্শচ্যুতি কত? 2.61। সূত্রটা মনে রাখতে হবে কিন্তু। তোমাকে কিরকম দেওয়া থাকবে আমি তো পরে আলোচনা করবই। একটি রাশির একগুচ্ছ স্কোরের দেওয়া থাকলো তোমার এই বিচ্যুতির বর্গ হচ্ছে তোমার যে 52.2। 10টি স্কোর গুচ্ছের বিচ্যুতির বর্গ 52.2, তার সম্মুখচ্যুতি কত? এবার তুমি যদি এই সূত্র না জানো, তোমাকে তো অপশন দেওয়া আছে, তুমি বুঝবে না। কিন্তু সূত্রটা জানলে তোমার কাজ শুধু এই 52.2 কে 10 দিয়ে ভাগ করে তার রুট করে দাও, তাহলে অঙ্ক কিন্তু কমপ্লিট। এবার তোমার এই সূত্রের সিস্টেম যদি না জানো তুমি কিন্তু বুঝতে পারবে না কোথা থেকে দিয়েছে। আমি শর্টে এগুলো সব আলোচনা করব, কি করে সলভ করব, কিন্তু মেইন বিষয়টাকে বুঝবে। এই গেল অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রে। এবার বিন্যস্ত স্কোরের আমরা দেখব কি করে বের করা হয়। সেখানে আবার দুটো পদ্ধতি আছে, একটা সাধারণ পদ্ধতি, একটা কল্পিতকর পদ্ধতি। পরে আমরা এই দুটো পদ্ধতি নিয়ে আসছি। বিন্যস্ত রাশিমালায় যাওয়ার আগে আরো একটি শর্টকাট পদ্ধতি শেখাবো, যেগুলো আমাদের পরীক্ষায় বেশি আসার চান্স। প্রত্যক্ষ রাশির তোমার যে আদর্শচ্যুতি নির্মাণ খুব সহজ। এটা এইটাই এইসব ধরনের গুলো বেশি নেই। এই 4টে স্কোর দিয়ে দিচ্ছে, এর আদর্শ মান বের করো। 4টে মাত্র স্কোর। এক্ষেত্রে তোমার একটা দায়িত্ব শুধু সূত্রটা মুখস্থ রাখা, বাকিটুকু খুব সহজ। আমি শর্টকাট মেথডে শিখাচ্ছি। সিগমা ইকুয়াল টু 1/n রুট সামেশন n ইনটু সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কয়ার। এইটা হচ্ছে সূত্র। সূত্রটা কিন্তু মুখস্থ ছাড়া। এখানে কিন্তু n ইনটু সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কয়ার। এই দুটো জিনিস আমাকে কিন্তু এখানে কি করতে হবে? এখানে প্রয়োজন হবে। এই দুটো জিনিস প্রয়োজন হওয়ার ক্ষেত্রে আমি তাহলে এখানে দেখো কি করব, স্কোর গুলোকে আগে এখানে আমি লিখে নিচ্ছি। প্রথম কাজ যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে এই যে 4টে স্কোর, তো লিখতে আমার কোনো ব্যাপারও না নিশ্চয়ই। স্কোর গুলো যাকে আমরা বলছি এক্স, সেই স্কোর গুলোকে আমি লিখে নেব। তাহলে কি কি স্কোর আছে? 11, 13, 15, 17। তাহলে 4টে স্কোর আমি পরপর লিখে নিলাম এক্স। তাহলে দেখবো আমি এন কত? 4টে মানে 4। এবার এন পেয়ে গেছি, কিন্তু দেখো 1/n, আমার দু জায়গায় এন লাগবে, আমি মানগুলো আসছি। এবার যেটা করব আমি এই স্কোর গুলোকে যোগ করব। তাহলে সেটাই হচ্ছে সামেশন এক্স। দেখো মান অটোমেটিক পেয়ে যাচ্ছে আমি, কিচ্ছু তোমাকে খুব একটা কিচ্ছু খাটতে হবে না। তো যোগ করে দেখো কত হয়? 4 5 9 7 16 6, হাতে থাকছে 1, 4 আর 5, এই 56 হচ্ছে আমার কি? এই 56 হচ্ছে সামেশন এক্স। দেখো অনেকগুলো মান অলরেডি পেয়ে গেছি আমি। যদি আমরা এই মানের দিকে তাকাই তাহলে দেখো পেয়ে গেছি অলরেডি অনেকগুলো। 1/4 হবে, তাহলে কারণ n হচ্ছে 4, তাই তো। তারপরে রুট n কত? 4, এটা এখনো পাইনি, ইনটু মাইনাস সামেশন এক্স স্কয়ার। সামেশন এক্স কত? 56। তাহলে এই 56 হোল স্কয়ার। এখন এই মানটা পেলেই তোমার অঙ্ক কমপ্লিট। এই মানটা বের করার জন্য তাহলে স্কোর তো আমি পেয়েছি এক্স, তাহলে এবার আমি কি করব? এক্স স্কয়ার বের করব। প্রত্যেকটার আমি কি করব? স্কয়ার বা বর্গমূলের মান বের করব। তাহলে 11 11 কত? 11 11 হয় 121, 13 13 হয়
169, আমি পাতিয়ে দরকার হয় না, বুঝলে পাতিয়ে গুণ করে নেব, তাই তো। তারপরে 15 15 225, তারপরে কত আছে 17 17 হয় 289। ব্যাস, অঙ্ক কিন্তু হয়ে গেল। তাহলে আমার এক্স স্কয়ার হয়ে গেল। সামেশন এক্স স্কয়ার লাগবে, সামেশন এক্স স্কয়ার লাগবে মানে এই এক্স স্কয়ার গুলোকে যে কটা মান বেরিয়েছে তাকে শুধু আমি তোমার যোগ করব। সামেশন অফ এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে দেখো 9 5 14 14 15 9 24 4 হাতে থাকছে 2, 8 2 10 12 6 18 20 0 হাতে থাকছে 2 2 6 7 8 804। সামেশন এক্স স্কয়ার বেরোলো কত 804। তাহলে এখানে কি হবে 4 গুণ 804। ব্যাস, এইবার মান ক্যালকুলেশন করলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাচ্ছে। এইবার আশা করি এই মানটুকু আমরা প্রত্যেকেই পারবো। অনেকের কাছে যেহেতু আমরা ম্যাথমেটিক অনেকে আমার মতন কাঁচা আছো, তাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু গুণ ভাগগুলো তো আমাদের না করলে উপায় নেই, তাই তো। এটুকু আমাকে কিন্তু করতে হবে। 4 832 4 4, তাহলে এটা কত হবে 32 16 হবে গুণ করে, তাই তো। মাইনাস, এবার এই 56 কে 56 স্কয়ার মানে কি 56 কে 56 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা আসে আমার আচ্ছা আচ্ছা 31 36। আমি এই দুটোকে গুণ করে নিলাম। তাহলে এইবার আর কিছু না, 1/4 রুট ওভার। এবার এটা বিয়োগ করে দেখো, এই দুটো বিয়োগ করলে কত আসছে, এটা বিয়োগ করলে আসছে সম্ভবত 80 হলো। 1/4 রুট 80। এইবার আমাকে যেটা করতে হবে, আমি এই 80 তোমার যে কিন্তু রুট আমাকে জানতে হবে এক্ষেত্রে, বা বর্গমূল করে নেব আমরা। এটার বর্গমূল করলে সম্ভবত এরকম আসবে, কারণ কিছু নেই মানে এখানে ইনটু আছে 8.94। 80 বর্গমূল হয় 8.94। এবার তাহলে ক্যালকুলেশনটা আমি করব 1.4 ইন্টু 8.94। তাহলে কি এটাকে 4 দিয়ে ভাগ করে দিলেই যেটা আসবে সেটাই আমার উত্তর, কারণ 1 দিয়ে গুণ করলে এই 1 এর উপরে এটা বসে যাবে 8.94। তাহলে এটা গুণ করে দেখো, 4 দিয়ে 8.94 কে গুণ করলে সরি ভাগ করলে আসবে 2.23। এটা ভাগ করে তোমরা দেখিয়ে দিতে পারো, আমি এইটা তো মুখে মুখে হয়ে যাবে, খুব স্বাভাবিক, তোমরা বুঝতেই পারছো। 2.23 হচ্ছে আমার এই ক্যালকুলেশনটুকু বড় ব্যাপার নয়, আমার মানটা পাচ্ছি কিনা আমার রাশিবিজ্ঞানে সেটা আগে দেখতে হবে। 2.23 হচ্ছে এই স্কোরের স্ট্যান্ডার্ড ডিভিশন। এবার অপশনে আমার দেওয়া থাকবে 2.23 2.31 4 এরকম 8.94 চারটা অপশন দেওয়া থাকবে। আমি যদি ক্যালকুলেশন না করতে পারি আমার কিন্তু কোনো শক্তি নেই এটা উদ্ধার করার। ক্লিয়ার? তাহলে স্কোর গুলো বসালাম, তাদের শুধু স্কয়ার বের করলাম, যা আছে 15 কে 15 দিয়ে গুণ, 13 কে 13 দিয়ে গুণ। আর এই সূত্রটা মুখস্থ থাকলে কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যার জন্য স্ট্যাটিস্টিক্স আমি প্রথম থেকেই ক্লাসের সাথে সাথে নিয়ে যাচ্ছি। এই গেল অবিন্যস্ত স্কোরের দু রকম দেখালাম। এবার বিন্যস্ত স্কোর কাকে বলে, যখন ক্লাস দেওয়া থাকবে, পরিসংখ্যা দেওয়া থাকবে, সেখানে দুটো পদ্ধতি আছে, একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি, একটা কল্পিত গড় পদ্ধতি। আগে আমরা দীর্ঘমেয়াদী পদ্ধতিতে একটা দেখবো, তারপরে কল্পিত গড়ে আসছি। এই শ্রেণী এবং পরিসংখ্যা আমার প্রশ্নে দেওয়া আছে। আমি শ্রেণী পরিসংখ্যাটা নিজের থেকে নিলাম এক জায়গা থেকে, সেটা নিয়ে দেখো যোগ করে এন হচ্ছে কত 30 বা 30, এটুকু দেওয়া আছে প্রশ্ন। তাহলে এর সূত্র কি, এই দীর্ঘমেয়াদী পদ্ধতিতে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সূত্র হচ্ছে রুট সামেশন এফ এক্স স্কয়ার বাই এন, সামেশন এফ এক্স স্কয়ার বাই এন। দেখো এখানে আমি একটা মান অলরেডি প্রশ্নের থেকে পেয়ে গেছি, এই ভদ্রলোককে পাইনি, এন তো আমার প্রশ্নে দেওয়া আছে 30। তাহলে এই ভদ্রলোককে বের করতে হবে। এই ভদ্রলোককে বের করতে গেলে বারবার বলেছি, আমি যখন গড় করাই তখনই বলেছি যে যত এরপর অঙ্ক করবে মিন আমাদের পেছন ছাড়বে না, মিন এমনই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রথমে আমার এই শ্রেণীগুলো দীর্ঘমেয়াদী পদ্ধতিতে, এটা যদি এটা কল্পিত গড় নয়, দীর্ঘমেয়াদী পদ্ধতি, এরপরটা আসবো কল্পিত গড়, সেটা আরো সহজ, এটাই সর্বোচ্চ কঠিন, কিন্তু বুঝে নিলে খুবই সহজ। প্রথমে দীর্ঘমেয়াদী পদ্ধতিতে গড় নির্ণয় করব। দীর্ঘমেয়াদী পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র কি বলেছিলাম মনে আছে? সামেশন এফ এক্স বাই এন। যারা অসুবিধা হচ্ছে গড় নির্ণয় আমার প্লে লিস্টে দেওয়া আছে, দেখে নেবে, বেস তৈরি করো, আমি বারবার বলছি চটি বই পড়ে পড়বে। সামেশন এফ এক্স বাই এন হচ্ছে গড়, এই গড় ছাড়া তোমার চুতি বের হবে না, আমি সংজ্ঞাতেই বলেছি। তাহলে আগে এইটা ভুলে যে গড় বের করবো, তাহলে সামেশন এফ এক্স বের করতে হবে, তাকে এন দিয়ে ভাগ করতে হবে, এন তো 30 যেটা এখানে বসিয়েছি। তাহলে আগে আমার
সামেশন এফ এক্স টাকে বের করতে হবে। এখানে তো সামেশন এফ এক্স একটা ডট দিয়ে স্কয়ার আছে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই কিন্তু ডাইরেক্ট। সামেশন এফ এক্স দীর্ঘমেয়াদী পদ্ধতিতে কি করে বের করতে হয়? প্রথমে আমার এক্স বের করতে হবে। এখানে এক্স বলতে কাকে বোঝায়? মধ্যবিন্দু বের করতে হবে এক কথায়। দেখো মধ্যবিন্দু বের করা খুব সহজ, আমি অনেকবার শিখিয়েছি, আজকে আর শেখাবো না, আমি শুধু ডাইরেক্ট লিখে দেবো। 40 থেকে 40 এর মাঝখানে 40, 41, 42, 43, 44 মাঝখানে মানটা কত হলো? 42। এর সূত্র ফর্মুলা তিনটে উপায় বলেছিলাম বের করার, আজকে এই নিয়ে আর আলোচনা করব না। 40 থেকে 44 এর মাঝখানে আছে 42, তারপরেরটা হবে কত? তাহলে 5 যোগ করলে বেরিয়ে যাবে 52, তার সাথে 5 যোগ করলে হচ্ছে 57, তার সাথে 5 যোগ করলে এটা হয়ে যাবে কত? দেখো মিলে যাবে 62, 67, 72, 77, 80 থেকে 84, 82। মিড পয়েন্ট বের করে নিলাম। তাহলে আমার মধ্যবিন্দু বেরিয়ে গেল। মধ্যবিন্দুকে এক্ষেত্রে বলা হচ্ছে এক্স। এই এক্স আর এই এক্স কিন্তু আলাদা, এটা এক্স ডট এক্স। এবার আমি এফ এক্স বের করব, অর্থাৎ মধ্যবিন্দুকে ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করলে এই এফ এক্সটা বেরোবে, এই এফ এক্স নয়, এই এফ এক্স বেরোবে। গুলিয়ে ফেললে কিন্তু একদম সাড়ে সর্বনাশ। তাহলে এফ এক্স বের করার সহজতম উপায়, কিচ্ছু এখানে কোনো সূত্র ফর্মুলা কিচ্ছু লাগবে না। এই প্রত্যেকটা ঘরের একটা করে এক্স আছে, প্রত্যেকটা ঘরের একটি করে এফ আছে। এই এক্স আর এফ কে গুণ করলে 42 এফকে এটা হবে 42, 47 দুগানে 94। এই যে এইভাবে করে আমাদের কিন্তু প্রত্যেকটা রাশির এরকম বেরিয়ে আসবে, ঠিক আছে। 3 5 15, 3 দুগুণে 6, এটা বেরোবে কত? 156। এইভাবে প্রত্যেকটার আমরা বের করব। তাহলে এই যে এফ এক্স প্রত্যেকটাকে গুণ করে আমরা পেলাম। তাহলে আমার এখানে লাগবে, আমি কিন্তু এটা ভুলে গেছি, এখন আগে গড় বের করব, সামেশন অফ এফ এক্স। তাহলে এই যে এতগুলো এফ এক্স বেরিয়েছে তাদের যোগফল, দেখো আমি যোগ করলাম অলরেডি, যোগ করে আসছে কত? 1890। তাহলে সামেশন অফ এফ এক্স এখানে কত লিখবো আমি? সামেশন অফ এফ এক্স লিখবো 1890/30। এইবার তাহলে তুমি এটাকে ভাগ করে দাও, ভাগ করলেই তোমার চলে আসবে 3 6 18, 3 3 9, কত আসলো? 63। 63 আসলো আমার গড়। এই গড়টা কিন্তু আমার লাগবে, কারণ আমার এবার কি করতে হবে? চ্যুতি বের করতে হবে। চ্যুতি মানে হচ্ছে গড়ের সাথে। এইবার এখানে একটা প্রশ্ন দেখো, আগে তো বিচ্ছিন্ন স্কোর ছিল, 10 12 14 এরকম স্কোর ছিল, তাকে আমরা একটা গড় পেয়েছিলাম এরকম 13 না কত, তার থেকে বিয়োগ করেছিলাম। এবার এখানে তো একটা ক্লাসে 40 থেকে 44 আছে স্যার, তাহলে এই ক্লাসে আমি গড়ের সাথে কার চ্যুতি বের করব? এটা একটা বড় সমস্যা। এখানে এক একটা ক্লাসের প্রতিনিধি হচ্ছে মিড পয়েন্ট গুলো, মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর সাথে গড়ের বিয়োগফল বের করব, মধ্যবিন্দু মাইনাস গড়, এইটাই হবে আমার এবারে চ্যুতি বা ফল্ট বা বিচ্যুতি নির্ণয়, ঠিক আছে। এবার আমরা সেই চ্যুতি নির্ণয়টাকে দেখব। তাহলে চ্যুতি বলতে এখানে কি বলছে? মধ্যবিন্দু এই এক্স মাইনাস এম অর্থাৎ মিন, সেইটা হচ্ছে আমার তোমার যে চ্যুতি বা x1। এবার কিন্তু সেই x1 আমরা এবারে পাচ্ছি, এটা সাংকেতিক বোঝানোর জন্য। তাহলে আমার এটা 42 মাইনাস 63 কত হয়? 42 মাইনাস, যেহেতু এটা এ আছে 63 কি দাঁড়াবে? তাহলে 63 থেকে তুমি 42 কে বিয়োগ করো, কত হবে? 21। বড় সংখ্যা কোনটা? এটা, এটার মাইনাস ছিল, তাহলে মান কত পাবে? এটা মাইনাস 21 হয়ে যাবে। বুঝতে পারছি হিসাবটা কেন মাইনাস হলো? এই ঠিক এইভাবে আমি প্রত্যেকটার বিয়োগ করে নিচ্ছি। এবার দেখো তাহলে প্রত্যেকটা কিন্তু আমি কি করলাম? এই 42 মাইনাস 63 মাইনাস 21, 47 মাইনাস 63 মাইনাস 16। দেখো সে আগের মতোই, যেগুলো 63 থেকে ছোট তারা মাইনাস মান পেয়েছে, একই কারণে 63 বড় চিহ্ন। যেগুলো 63 থেকে বড় তারা কিন্তু প্লাস মান পেয়েছে, এটা একটু ভালো করে নোট করো। তাহলে আমার চ্যুতি বেরিয়ে গেল এক্স। এইবার আমি এই x1 এর কি করব? এটার সরি, এবার বের করব আমি সবার প্রথমে fx। fx বের করার ক্ষেত্রে আগের fx এই fx কিন্তু এক নয়, এই প্রত্যেকটা f দিয়ে একে গুণ করতে হবে। এই যে প্রত্যেকটা একটা শ্রেণীর f আছে, আর নতুন করে যে আমি x গুলো পেলাম সেটা, যেমন এটা আছে 21, তাহলে 21 একে মাইনাস 21 দাঁড়াবে, এটা আছে 16 আর এটা আছে 2, 16 দুগানে 32, চিহ্ন পাবে কত? মাইনাস 3 11 33। এইভাবে করে প্রত্যেকটা আমি কি করব? 3 6 18 মাইনাস 18, এইভাবে প্রত্যেকটা আমি কি করব? বের করে নেব। আমরা জাস্ট এই স্কোরটাকে f এর সাথে 4 10 দেখো 40, এই দেখো 14 অক্ষে 14, জাস্ট আমরা কি করেছি? গুণ করেছি। তাহলে আমাকে লাগবে স্কয়ার। এই যে fx বেরিয়েছে, এইবার আমি কি করব? fx স্কয়ার, fx
স্কয়ারটাকে আমি এবার কিন্তু এখানে বের করব। এফ এক্স স্কয়ার হোল স্কয়ার কিন্তু বলেনি, এফ আর এক্স শুধু স্কয়ার হবে, তাহলে এফ এক্স বেরিয়েছে আর এখানে একটা এক্স আছে, এইটার সাথে এইটাকে এক্স কে গুণ করলে হয়ে যাবে এফ এক্স স্কয়ার। তাহলে আমরা এই যে -21 -16 -32 +4 +40 9 36 এই প্রত্যেকটা এফ আর এক্স কে কি করব, গুণ করব। সেই গুণফলটাই কিন্তু আমার যোগ করতে হবে। তাহলে এইটাকে গুণ করলে 21 21 হচ্ছে 441, এখানেও কিন্তু আর কোনো মাইনাস থাকবে না, সেটা কিন্তু আমার মনে রাখতে হবে। এইটা দেখো কত হচ্ছে, প্রত্যেকটা গুণ করে আমি এখানে বসিয়ে নেব। প্রত্যেকটাকে গুণ করে আমি মানগুলো পেলাম এই। এবারে এদের যোগ করে যেটা আসবে সেটাই সামেশন এফেক্ট, সামেশন মানে সমষ্টি, এটা যোগ করে আমরা পাচ্ছি। দেখো তোমরা কিন্তু এটা ক্রস চেক করবে অবশ্যই, আমি পুরোটা দেখাচ্ছি না কারণ প্রচুর লং হয়ে যাবে, এই জন্য করে নিয়ে পজ করে আমি করছি। 2470, তাহলে এই ভদ্রলোকের মান সামেশন এফেক্টস এর মান কত এসছে, 2470। এইবার আমরা এটা ক্যালকুলেশন করলেই অঙ্কটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এইবার প্রথমে কি করব, 30 দিয়ে এটাকে ভাগ করব, তারপরে তার রুট বের করব, 0 0 কেটে দিলাম, তাহলে 247/3। এবার তুমি 3 দিয়ে আগে 247 কে ভাগ করে দেখো কত পাচ্ছ। এটাকে ভাগ করলে আমি যেটা আগে করে রেখেছি সম্ভবত আসে 82.33। আমি এখানে পাতিয়ে তুমি করে নাও, আমি আর সময় বাঁচাতে যেয়ে কিন্তু সেটা আর করতে পারলাম না, ঠিক আছে। এবার এটা রুট করলে যেটা যাবে 9.07, এর রুটটা আমাকে করে নিতে হবে, ব্যাস। এই সম্মুখ চ্যুতি হচ্ছে এইটা, তো মানটা বের করাটা আমার কাছে চ্যালেঞ্জিং। বর্গমূলটা আমরা করে নিতে পারবো, ভাগ গুণ এটা আমি শেখাতে যাচ্ছি না, এটা আমার শেখানোর জায়গা নয়, তুমি ভালোই বুঝতে পারছো কেন আমি এটাকে স্কিপ করছি বারবার, কারণ সেটা করতে গেলে আমার মূল জায়গা থেকে ফোকাসটা সরে যাবে। আশা করি মোটামুটি ভাবে এটা একবারে না আসলে তোমরা কয়েকবার রিপিট করো, দেখো যে কোনো যেগুলো দিয়ে আমরা গড় মধ্যমান করেছি সেই স্কোরগুলো দিয়ে করো। লাস্ট আর একটা সহজ শর্টকাট মেথড বড় পদ্ধতিতেই ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেটার আমরা এবার কল্পিত গড় পদ্ধতিতে চলো করে দেখাচ্ছি। দেখো একটা শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে, এইটা কিন্তু অপেক্ষাকৃত সহজ হবে আগেরটার থেকে। আমি বলেছিলাম আগেরটাই আমার সমস্ত যা স্ট্যাটিস্টিক করব সর্বোচ্চ কঠিন অঙ্ক আমাদের করা হয়ে গেছে, আর এইরকম জটিল অঙ্ক যা আছে নেই কিন্তু। আস্তে আস্তে এবার ধাপে নামবো আমরা। সূত্রটা মনে রাখতে হবে, এসডি বা সামেশন, এটা কিন্তু বাই ভেবো না, মানে এসডি যাকে আমরা সিগমা সামেশন না সিগমা দিয়ে প্রকাশ করেছি, আই ইনটু রুট ওভার সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স এর হোল স্কয়ার। সূত্রটা মুখস্থ করে রাখতে হবে, এবার এর মানগুলো খুব ইজিতে বেরোবে। দেখো এই ক্লাস ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যোগ করে দেখো এন হচ্ছে 50। আমরা কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় শিখেছিলাম, তো সেই অ্যাজুমিন দিয়ে এম প্লাস সামেশন অফ এফ এক্স বাই এন ইনটু আই, এই ফর্মুলা দিয়ে যে গড় বা মিডিয়ান করতে শিখেছিলাম সেই পদ্ধতিটা এখানে, এই সূত্রটা লাগবে না, কিন্তু তার যে সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা এখানে করব। এখানে যে কোনো একটা মানকে আমি গড় ধরে নিয়েই করব, গড় আর বের না করলেও চলবে, কল্পিত গড় যেহেতু, গড় বের করে নিলেও চলে, কিন্তু আমি এখানে গড় বের না করেই অঙ্কটা কিন্তু আমি কি করব, করে নেব। দেখো কিভাবে করব, তাহলে প্রথম কাজ n/2 বেরিয়েছে, আমি একটা কাজ আগে করে নিই, মিড পয়েন্ট বের করে নিই, ঠিক আছে। মধ্যবিন্দু বা এমডিপিটি আমরা বের করা শিখেছি, এটা নিয়ে আর আমি কথা খরচাই করব না। 45 এই যে এই দেখো প্রথমটাই তো আমি ভুলে গেছি, এটা 45 না, 44 লিখতে 45, তাহলে প্রত্যেকটা মিড পয়েন্ট মধ্যবিন্দু 40 থেকে 44 এর মধ্যবিন্দু কত হবে 84, তাকে 2 দিয়ে ভাগ করলে 42, আর আমি সংক্ষেপে হাতে গোনা শিখেছি 40 41 42। তারপর এটার সাথে 5 যোগ করলে, যেহেতু ক্লাসে 5টা করে সংখ্যা আছে i5, এগুলো নিয়ে আমি কথা বাড়াচ্ছি না, এগুলো ইজি। 47 52, যারা নতুন প্রথম দেখছো ভিডিও তাদের প্লে লিস্টে যে আমি দেখে নিতে বলবো, 62 67, তারপরেরটা কত হবে 72 77 82 87 92। এই যে প্রত্যেকটা মিড পয়েন্ট আমি কি করলাম, বের করে নিলাম। মিড পয়েন্ট বের করাটা সহজ বিষয় আমরা জানি। এবার তো n50 ছিল, আমি n/2 এর মান বের করেছি, এটা আমাদের লাগবে বলেছি যে কোনো কেন্দ্রীয় প্রবণতা বের করতে। n50 n/2 মানে n কে 2 দিয়ে ভাগ করলে কত হলো 25। এইখানে আমি দেখবো 25 কোথায় পাই, সিএমএফ আলাদা করে বের করার দরকার নেই, কোথায় পাচ্ছি 25, একের মধ্যে নিশ্চয়ই 25 থাকে না, তারপরের হেল্প নিচ্ছি 2, 1 আর 2 কত হয় 3, 3 এর মধ্যে 25 নেই, 3 আর 2 5, 5 আর 4 9,
9 আর 6 15, 1 থেকে 15 গুনলে নিশ্চয়ই 25 পাচ্ছি না, 15 আর 10 25, এখানে n/2 এর মান পেয়েছি, এদিক থেকে তাই হবে। 1 আর 3 4 6 10 17 18, এই যে এর মধ্যে যেটা বড় হচ্ছে কিন্তু এই হচ্ছে, দুই জায়গায় 25 পাচ্ছি, কিন্তু তখন এটা যেহেতু বড়, n/2 এর মান কোনটা হচ্ছে এইখানটা, এই ঘরের যে মিড পয়েন্ট সেটাই হচ্ছে আমার কল্পিত ঘর, 67 হচ্ছে আমার am। আমরা করেছি অঙ্ক, এক্ষেত্রে আর আমার কারেকশন করার দরকার নেই, সামেশন fx/n বলেছিলাম ওটা c, অর্থাৎ কারেকশন করা, মধ্যবিন্দুকে এই কল্পিত ঘরকে এখানে কারেকশন করার দরকার নেই, এটার থেকেই আমরা এবারে এই মানগুলো বের করব। এবারে যেটা করব আমরা প্রথমে x এর মান বের করব, অর্থাৎ চ্যুতি বের করব। চ্যুতি বের করব কি করে, এই যে আগের নিয়মেই মিড পয়েন্ট 42 বিয়োগ আমার গড় কত এখানে 67, এটার ক্ষেত্রে ধরো এটার বের করব, তাহলে 62 বিয়োগ 67, এটার ক্ষেত্রে সাপোজ 87 বিয়োগ 67, এইভাবে করে প্রত্যেকটাকে আমরা কি করব, বিয়োগ করে করে বিয়োগ করে করে প্রত্যেকটার মান কিন্তু আমরা এখানে বের করব। তার আগে আমার অন্য একটা কাজ আছে, সেটা একটু আমি দেখে নিচ্ছি। এবার যেটা করব আমরা গড় নির্ণয়ের সময় মনে আছে সেই চ্যুতি বের করেছিলাম, শুধু কি করব, যেখানে এই মানটা m পেয়েছি সেই ঘরের মান সবসময় কি হয় 0 হয় বলেছিলাম, সেই কল্পিত গড় পদ্ধতি আমরা গড় করছি মনে করো, এদিকে মার্কিং করে দেবো 1 2 3 4 5, ঠিক এদিকেও 1 2 3 4, বাহ সমান সমানই আছে, মার্কিং হয়ে গেল। যেদিকে সংখ্যাগুলো ছোট হয় বলেছিলাম এর সূত্র আছে, সূত্র এখন ভুলে যাব, যেদিকে ছোট হয় মানে কমে সেগুলো কি হয় মাইনাস, আর যেদিকে বড় হয় অর্থাৎ যোগ করলে বাড়ে এগুলো হয়ে যাবে প্লাস, তাহলে চ্যুতিগুলো বেরোলো আমার, এইটাকে আমরা নাম দিয়েছি x। এবার আমি কি করব, এবার আমি fx বের করব, সেই গড় নির্ণয় করছি মনে করো, প্রত্যেকটার একটা করে x আছে, প্রত্যেকটার একটা করে f আছে, fx বের করব, অর্থাৎ তাহলে এটা কি হবে, fx টা 5 চক্ষে 5 মাইনাস 5 4 দুগুণে 8 মাইনাস 8 3 দুগুণে 6 মাইনাস 6 4 দুগুণে 8 মাইনাস 8 6 কে 6 মাইনাস 0 0ই হয়, এটা হচ্ছে কি 8 কে 8 প্লাস এগুলো লিখলাম না, 7 দুগুণে 14 3 6 18 3 4 12 5 কে 5, তাহলে ঠিক আছে, এই যে মানগুলো আমি বের করে নিলাম এটা হচ্ছে fx, তাহলে x বেরোলো f বেরোলো, এইবার আমি fx স্কয়ার বের করব, x এর স্কয়ার বলেছে কিন্তু টোটালটা হোল স্কয়ার বলেনি, এটা কি করে করবে দেখো, প্রত্যেকটার এবার একটা করে fx বেরিয়েছে, একটা করে x আছে, এই যে x, এইটা এটা গুণ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে fx স্কয়ার, তাহলে 5 5 25, এবার আর কোনো মাইনাস মান থাকছে না, 4 8 32 3 6 18 8 দুগুণে 16 6 অক্ষে 6 0 8 অক্ষে 8 14 দুগুণে 28 3 18 54 4 12 48 5 5 25, মিললো, হলো হিসেব মোটামুটি। এইবার fx স্কয়ার পেয়েছি, এর যোগফলটাই হচ্ছে আমার fx এর সামেশন অফ fx স্কয়ার, fx স্কয়ারের সবকটা মান, আগেরটার থেকে এটা কিন্তু গুণ ভাগ যোগ বিয়োগ অনেক সহজ, এই টোটাল কটাকে যোগ করে দেখো কি আসছে, যোগ করে আসছে তোমার 0, তাহলে এই যে যোগ করে আসলো 260, আর এর মাঝখানে আমি fx এর মানটাও এখানে লাগবে, fx তো আগে বেরিয়েছে, তার যোগ করে আমি পেলাম এটা 24। এবার চলো আমি মানগুলো আস্তে আস্তে বসিয়ে দিই। আই মানে কি ইন্টারভ্যাল, এই যে 40 থেকে 44 45 থেকে 49 কটা করে সংখ্যা আছে করে 5টা করে, তাহলে আই হচ্ছে কত আমার 5, এই মানগুলো চাইলে কিন্তু আমরা আগেও বসিয়ে নিতে পারতাম অনেকগুলো মান, সামেশন fx স্কয়ার বাই n, তাহলে n এর মান তো আমি জানি, n এর মান কত 50, সামেশন fx স্কয়ার কত বেরিয়েছে 260 মাইনাস সামেশন fx কত বেরিয়েছে এই যে 24, n কত 50 এর হোল স্কয়ার। এইবার তোমরা এটার ক্যালকুলেশনটা করো, 260 কে 50 দিয়ে ভাগ করে দেখো কি হয়, 0 0 কেটে দিলাম, 5 5 25 রইল 1 10 5 দুগুণে 10
5.2 হবে এটাকে ভাগ করলে, তাই তো, মাইনাস এইটাকে যদি ভাগ করি 50 দিয়ে 24কে দেখো ভাগ করলে কি দাঁড়ায়। তুমি যদি 50কে বাইরে ভাগ করো 25 12 50 হচ্ছে তোমার হবে 0.48 এর হোল স্কয়ার, কারণ এটার মানের তো আমাকে স্কয়ার করতে বলেছে, তাই তো, 0.48 এর হোল স্কয়ার। তাহলে এইবার আমি 5 ইন্টু √5.2 মাইনাস, তাহলে 0.48 এর হোল স্কয়ার করলে কি দাঁড়াবে, আমি এটা ক্যালকুলেশন 0.48 কে 0.48 দিয়ে আমি গুণ করলাম জাস্ট, তাহলে কি দাঁড়ালো, এটা স্কয়ার করলে 2.2304। তাহলে এইবার আমি এই দুটোর মধ্যে আগে বিয়োগ করব, তাকে 5 দিয়ে গুণ করব। আমি এটা করে রেখেছি, এটা নিয়ে আর আমি অত বেশি মাথা ঘামাচ্ছি না। এবার তুমি এটা বিয়োগ করে দেখো কত হয়, 4.9696। এবার তাহলে কি করতে হবে, এইটার বর্গমূল করতে হবে, এটার বর্গমূল করে 5 দিয়ে গুণ করতে হবে। এবার এটার বর্গমূল করে দেখো তোমরা কি দাঁড়ায়। আমি এটাকে রাফলি করে মানটা বসাচ্ছি এখানটায়, দেখি কি আসে। আমি বর্গমূলটা করে এখানে বসাচ্ছি, কি মান আসে দেখছি। এবার এটাকে গুণ করলে যেটা দাঁড়ায় 3 5 15 5, হাতে থাকে 1, 5 দুগুণে 10, 1 11 1, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11.15। এটা আসছে আমার এসডি বা সিগমা, অর্থাৎ এই স্কেলটির এই রাশি বন্টনটির বিষমতার পরিমাপ হিসেবে আদর্শ চ্যুতি আসলে 11.15। দেখো মানগুলো আমি যদি গড় নির্ণয় করতে জানি, এই অঙ্কটা কিন্তু গড়ের এই অবধি তো গড় নির্ণয় করতে এই অবধি আমাকে বের করতে হয়েছিল, শুধু একটা ঘর বেশি করতে হলো। এফএক্স অবধি আমাকে তো বের করতে হয়েছিল, গড় নির্ণয় করতে গেলে মনে করে দেখো বা পুরো অঙ্ক করো, শুধু একটা লাইন বেশি করতে হয়েছে, এটাকে দিয়ে এটা গুণ, আর কিচ্ছু নতুন নেই। গড় অঙ্কটা এখানে সবচেয়ে সহজ হয়তো এটাই, কপি পেস্ট করে দিয়েছি, শুধু একটা গুণ বাড়িয়েছি, করে সূত্রটার মধ্যে মান বসেছে। এই হলো আমাদের বিষমতার পরিমাপ। এরপর আমাদের বিভিন্ন স্কোর আছে, জেড স্কোর, টি স্কোর, তারপরে তোমার যে সহগতি আছে, সমস্ত কিছুই ক্লাসের মাঝে মাঝে আমরা এরকম স্ট্যাটিস্টিক গুলো আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে দেখো।